পেজ 48। টপিক 1, সমকালীন বিশ্ব রাজনীতি। ইউনিট 3, গ্লোবালাইজেশন। GLOBALIZATION। বিশ্বায়ন, বয়হস্যই তালবা শয়বয়াকার অন্তুস্তোয়া দন্তান্ন। Globalization could be either success or failure depending on its management. There is a success when it is managed by national government by embracing their characteristics of each individual country. However, it is managed by international institutions such as IMF. Joseph E. STIGLITZ (Globalization and its Discontents). DISCONTENTS. New York, W. Norton, 2002, page 11 to 12. বিষয় সংক্ষেপ। বিশ্বায়ন হলো এক ধরনের পিচ্ছিল, ছলনাময়ী ও বহুমাত্রিক ধারণা বিশেষ। কেননা ঊনবিংশ শতাব্দীর 8 দশক থেকে একটি প্রক্রিয়া, একটি নীতি, একটি বাজারিকরণ কৌশল, একটি বিধেয়, একটি বিপজ্জনক অবস্থা অথবা একটি মতাদর্শ ইত্যাদি নানা নামে ও রূপে বিশ্বায়ন শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। এটি কোনো একমাত্রিক বিষয় নয়, বরং বিভিন্ন প্রকার এককের জটিল সমাহার বা বহুমাত্রিক বিষয়। এক কথায় বিশ্বায়ন হলো এক সীমারেখাহীন বা সীমান্তহীন বিশ্ব (বর্ডারলেস ওয়ার্ল্ড). এখানে সীমান্ত বলতে কেবল প্রথাগত রাজনৈতিক সীমানা বা জাতিরাষ্ট্রীয় সীমানাকে বোঝায় না, বরং সেই সঙ্গে সময় ও দূরত্বজনিত কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষের মধ্যে বিদ্যমান মানসিক ব্যবধান ও সীমানাকেও বোঝানো হয়েছে। বিশ্বায়ন হলো আন্তঃসম্পর্কের বন্ধনে আবদ্ধ এমন এক জটিল জাল, যার মাধ্যমে বিশ্বের কোনো এক প্রান্তের ঘটনা বা সিদ্ধান্তসমূহের দ্বারা আর এক প্রান্তে বসবাসকারী জনগণ অবিলম্বে প্রভাবিত হয়। বিশ্বায়নের যুগে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় এবং বিশ্বব্যাপী ঘটনাসমূহের মধ্যে অনবরত পারস্পরিক আন্তঃনির্ভরশীলতা বা পারস্পরিক অধীনতা ও প্রতিনিয়ত প্রতিক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। প্রকৃতপক্ষে বিশ্বায়ন সমগ্র পৃথিবীকে এক বিশ্বগ্রাম (বয়হস্যই তালব শয়বয় গয়রফলাকার ম) বিশ্বগ্রাম বা ভুবনগ্রাম (ভয়হস্য বদন্তান্ন গয়রফলাকার ম) গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে স্থানীয়করণ, আঞ্চলিকরণ এবং বহু সংস্কৃতিবাদ ওতপ্রোতভাবে জড়িত। আজকের যুগকে অনেকে বিশ্বায়নের যুগ বলে চিহ্নিত করার পক্ষপাতী। বিশ্বায়ন কোনো নতুন ধারণা নয়। বিশ্বায়নের প্রক্রিয়া বহুকাল আগে থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বজায় ছিল। বিশ্বায়ন শব্দটিকে একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারের চল শুরু হয় গত শতাব্দীর 1980 থেকে 1990-এর দশকে। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সূচনা হয় ঠান্ডা লড়াইমুক্ত এক নতুন যুগের। 1991 সালের পর ঠান্ডা লড়াইমুক্ত দুনিয়ায় বিশ্বায়নের নতুন প্রয়োগ শুরু হয়েছে। ছোট বড় বিভিন্ন রাষ্ট্রের আভ্যন্তরীণ ও বিদেশ নীতির ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায়। বিশ্বায়নের উদার অর্থনৈতিক নীতিকে প্রতিষ্ঠা করার মূল দায়িত্ব নিয়ে যে আন্তর্জাতিক সংস্থাটি অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে তার নাম হল বিশ্ব বাণিজ্য সংস্থা (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) WORLD TRADE ORGANIZATION। সমালোচকদের মতে উন্নয়নশীল দেশের চেয়ে উন্নত দেশের স্বার্থ সুরক্ষিত করার ব্যাপারে সংস্থাটির আগ্রহ বেশি। তাই বিশ্ব বাণিজ্য সংস্থার সুযোগ সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যতটা ভোগ করে, উন্নয়নশীল দেশগুলির ভাগ্যে তার ছিটেফোঁটাও জোটে না। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকের দুনিয়ায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে আর্থিক বৈষম্য ক্রমশই বেড়ে উঠছে। বিশ্বায়ন শুরু হবার পরে 2 দশকের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। তবু দেখা যাচ্ছে উত্তরের ধনী দেশগুলির সঙ্গে দক্ষিণের গরিব দেশগুলির ব্যবধান ক্রমেই বেড়ে চলেছে। 2014 সালের জানুয়ারি মাসে প্রকাশিত আন্তর্জাতিক উন্নয়নমূলক গোষ্ঠী অক্সফ্যাম
অকয়সয় ফজফলাকার অক্সফ্যাম এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমান বিশ্বের ৩৫০ কোটি মানুষের হাতে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে তার সমপরিমাণ অর্থ সম্পদ কুক্ষিগত রয়েছে বিশ্বের প্রথম সারির ৮৫ জন ধনী ব্যক্তির হাতে। পেজ 49। বর্ণনাধর্মী প্রশ্ন। 1. বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা। বর্তমান বিশ্বের এক বহু আলোচিত শব্দ হল গ্লোবালাইজেশন, যার বাংলা প্রতিশব্দ বিশ্বায়ন বা ভুবনায়ন। সাম্প্রতিককালের বহু ব্যবহৃত ও প্রচলিত শব্দ হওয়া সত্ত্বেও বিশ্বায়নের কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। সহজ কথায় বিশ্বায়ন সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি ও বাণিজ্যের বিস্তারের কথা বলে। অর্থনীতির প্রেক্ষাপট থেকে বিশ্বায়নের মূল কথা হল মুক্ত বা খোলাবাজার অর্থনীতি। বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে, যেখানে দেশের বাজার আর বিশ্বের বাজারের মধ্যে কোনো বাধার প্রাচীর থাকে না। কোনো দেশ যে জিনিস ভালো উৎপাদন করবে সে তা বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা রোজগার করবে। উল্টো দিকে যা সে উৎপাদন করতে পারবে না সেই জিনিসগুলি সে বিদেশ থেকে আমদানি করবে। অর্থাৎ বিশ্বের প্রতিটি রাষ্ট্র পরস্পরের উপর নির্ভরশীল। পণ্য, পরিষেবা, প্রযুক্তি, তথ্য ইত্যাদি বিষয়গুলি বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যেই অবাধে আদান প্রদান করা যাবে। বস্তুত যখন দেশে বাণিজ্যিক লেনদেন ও আদান প্রদানের ওপর কৃত্রিম কোনো বাধা নিষেধ থাকে না, যখন বিভিন্ন দেশের মধ্যে মূলধন, শ্রম ইত্যাদির গমনাগমন বাজারি শক্তির স্বাধীন ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা নির্ধারিত হয়, তখনই বিশ্বায়ন ঘটে। বিশ্বায়ন হল বিশ্বজুড়ে প্রসারিত একটি প্রক্রিয়া যার দ্বারা রাষ্ট্র সংক্রান্ত সমস্ত সংকীর্ণ ধারণার অবসান ঘটে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদানের পথ সহজ হয়। জোসেফ এর মতে বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠ সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগের ব্যয় অস্বাভাবিকভাবে হ্রাস করেছে এবং দ্রব্য সামগ্রী, পরিষেবা, পুঁজি, জ্ঞান এমনকি পৃথিবী জুড়ে মানুষের অবাধ যাতায়াতের অধিকারের ওপর আরোপিত কৃত্রিম বাধা নিষেধকে অতিক্রম করেছে। বিশ্বায়নের বিভিন্ন রূপ। বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করলে এর কয়েকটি রূপের সন্ধান পাওয়া যায়। 1. অর্থনৈতিক বিশ্বায়ন। সমগ্র বিশ্বজুড়ে একই ধরনের অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার মধ্যে দিয়ে অর্থনৈতিক বিশ্বায়নের আবির্ভাব ঘটেছে। অর্থনৈতিক বিশ্বায়নের ধারণা অনুযায়ী সমস্ত দেশের অর্থনীতি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। মূলধন ও প্রযুক্তির বিশাল প্রবাহ পণ্য ও পরিষেবার বাণিজ্যকে উৎসাহিত করে জাতীয় অর্থনীতিসমূহকে নতুনভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে সমগ্র বিশ্বে এক অখণ্ড বাজার গড়ে তুলেছে। ২১ শতকের বিশ্ব অর্থনীতির মুখ্য পরিচালক ও নিয়ন্ত্রা হিসেবে বহুজাতিক সংস্থা, শক্তিশালী আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং বৃহদাকার আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থা হল সবচেয়ে ক্ষমতাবান। উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলির অর্থনীতি ও উন্নয়ন এদের নীতি ও নির্দেশের উপর নির্ভরশীল। এইভাবে অর্থনৈতিক বিশ্বায়নের পথ সুদৃঢ় হচ্ছে। 2. রাজনৈতিক বিশ্বায়ন। জাতীয় রাষ্ট্র ক্ষমতার সংকোচন, ন্যূনতম রাষ্ট্রের ধারণার জনপ্রিয়তা বৃদ্ধি, আমলাতান্ত্রিক কাঠামোর সংকোচন, শ্রমিক সংগঠনের ব্যাপারে জনগণের অনীহা রাজনৈতিক বিশ্বায়নের বৈশিষ্ট্য হিসেবে এগুলি চিহ্নিত হতে পারে। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের পথ ধরে সুদূর অতীতে যেভাবে অনুন্নত রাষ্ট্রগুলির উপর সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিকতাবাদী রাষ্ট্রগুলি আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, একইভাবে বর্তমানে বিশ্বায়নের পথ ধরে উন্নত পুঁজিবাদী দেশগুলি উন্নয়নশীল দেশগুলির উপর আধিপত্য কায়েম করে রাজনৈতিক বিশ্বায়নকে প্রতিষ্ঠিত করেছে। 3. সাংস্কৃতিক বিশ্বায়ন। বিশ্বায়নের প্রবক্তারা মনে করেন যে সমগ্র বিশ্বে সংস্কৃতিগত সমরূপতাই হল সাংস্কৃতিক বিশ্বায়নের মূল কথা।
আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থাগুলি বর্তমানে বিভিন্ন রাষ্ট্রের নানান সাংস্কৃতিক প্রবাহকে জাতিগত ও ভৌগোলিক গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং এই কাজে প্রধান সহায় হয়েছে ইন্টারনেট ব্যবস্থার মতো অত্যাধুনিক বৈদ্যুতিন গণমাধ্যমগুলি। এর ফলে স্বল্প ব্যয়ে পৃথিবীর সব দেশের মানুষ পারস্পরিক সংস্কৃতি সম্পর্কে সচেতন হয়ে উঠছে। বক্সের মধ্যে উপসংহার। এই কথা ঠিক যে উন্নত বা উন্নয়নশীল সকল দেশেই বিশ্বায়ন আজ পরীক্ষার পর্যায়ে রয়েছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে এর কুফল দেখা দিতে শুরু করেছে। বিশ্বায়ন আজ ধনী ও দরিদ্র দেশগুলির মধ্যে অর্থনৈতিক বৈষম্যই শুধু বৃদ্ধি করেনি, উন্নয়নশীল দেশগুলির সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারাকে বিনষ্ট করেছে। 2. বিশ্বায়ন প্রক্রিয়ার উদ্ভবের কারণ উল্লেখ করো। বিশ্বায়ন প্রক্রিয়ার উদ্ভবের কারণ। বিশ্বায়ন প্রক্রিয়ার উদ্ভবের কারণগুলি হল: 1. উদারীকরণ নীতি গ্রহণ। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার পতনের পর বিশ্বের বিভিন্ন দেশ উদারীকরণের নীতি গ্রহণ করেছিল। এর ফলে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত বিষয়াদির ওপর বাধানিষেধ দূরীভূত হয় এবং দ্রব্য ও পরিষেবা বিনিময়, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে খোলামেলা নীতি চালু হয়, আর এর ফলশ্রুতিতে বিশ্বায়নের পথ সুগম হয়। 2. প্রযুক্তিগত ক্ষেত্রে বিপ্লব। বর্তমানে তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি ও তার সফল ব্যবহার বিশ্বায়নের গতিকে ত্বরান্বিত করেছে। টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স, ইলেকট্রনিক মেল, ইন্টারনেট, ই-কমার্স, জেট বিমান, .com, কৃত্রিম উপগ্রহ ইত্যাদির ফলে যোগাযোগ ব্যবস্থার জগতে অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে, যা সমগ্র বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ বা ভুবন গ্রামে পরিণত করেছে। 3. উন্নয়নশীল দেশের ভূমিকা। এশিয়ার কিছু উন্নয়নশীল দেশের ভূমিকা বিশ্বায়নের ধারণাকে মজবুত করেছে, যেমন দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর উদারীকরণ ও বিশ্বায়নের নীতিকে অবলম্বন করে অর্থনৈতিক উন্নয়নের শিখরে পৌঁছেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জগতে এশিয়ার টাইগার নামক উপাধি অর্জন করেছে। এমনকি চীনও বিশ্বায়নের সুফল অর্জনে সক্ষম হয়েছে। এই সমস্ত দেশগুলিতে বিশ্বায়নের সাফল্যজনক ভূমিকা অন্যান্য দেশগুলিতেও তাদের অর্থনীতির বিশ্বায়নে উৎসাহিত করেছে। 4. সোভিয়েত সমাজতান্ত্রিক মডেলের পতন। বিংশ শতাব্দীর 8 দশকের শেষ ভাগে এবং 9 দশকের প্রথম দিকে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের দেশসমূহের কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত অর্থনীতি চরমভাবে ব্যর্থ হয়। তাই 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত সমাজতান্ত্রিক মডেলের পতনের পর পূর্ব ইউরোপের দেশসমূহ মুক্ত বাজার অর্থনীতি, উদারীকরণ নীতি এবং বিশ্বায়নের আদর্শ গ্রহণ করে। পেজ 50। 5. আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF), বিশ্বব্যাংক (ওয়ার্ল্ড ব্যাংক) এবং সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষায়িত সংস্থা যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), সম্মিলিত জাতিপুঞ্জ উন্নয়ন কর্মসূচি UNDP ইত্যাদি UNDP ইত্যাদি এমন এক আন্তর্জাতিক পরিবেশের সৃষ্টি করেছে যা বিশ্বায়নের গতিতে এক নতুন মাত্রা প্রদান করেছে। আবার সম্মিলিত জাতিপুঞ্জে আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্ব অর্থনীতির সংহতিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। 3. বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি। বিশ্বায়নের কতগুলি অপরিহার্য ও মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংহতি সাধন। বিশ্বায়ন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিবিড় সংহতি গড়ে তুলতে চায়। আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষে একাকী বিচ্ছিন্নভাবে টিকে থাকা সম্ভব নয়। বিশ্বায়ন এই বাস্তবতাকে তুলে ধরে রাষ্ট্রগুলির মধ্যে একটি
অভিন্ন যোগসূত্র গড়ে তুলতে চায়। 2. পারস্পরিক নির্ভরশীলতা। বিশ্বায়ন অত্যন্ত সচেতনভাবে সমগ্র বিশ্বে উন্নত ও উন্নয়নশীল দেশ নির্বিশেষে বিভিন্ন দেশের মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার পরিবেশ গড়ে তোলার পক্ষপাতী। নোয়াম চমস্কির মতে দন্তন্নয়কার অন্তুস্তয়াকার দন্তস্বয়কয় নোয়াম চমস্কির মতে বিশ্বায়নের উদ্দেশ্য হল বিশ্বের সমস্ত রাষ্ট্রের মধ্যে সক্রিয় সহযোগিতা স্থাপন করে পারস্পরিক নির্ভরশীলতাকে দৃঢ়তর করে তোলা। 3. বহুজাতিক সংস্থার আধিপত্য প্রতিষ্ঠা। বিশ্বায়নের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল আন্তর্জাতিক ক্ষেত্রে বহুজাতিক সংস্থা বা কর্পোরেট দুনিয়ার আধিপত্য প্রতিষ্ঠাকে সুনিশ্চিত করা। আন্তর্জাতিক সম্পর্কের লেখকেরা মনে করেন বর্তমান বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি কর্পোরেট সংস্থাগুলির ভূমিকাও প্রতিষ্ঠা লাভ করেছে। 4. পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচল। বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আধুনিক বিশ্বে পুঁজি ও প্রযুক্তির অবাধ চলাচলের প্রসঙ্গ তুলে ধরা হয়। বিশ্বায়নের যুগে পুঁজি, প্রযুক্তি ও কারিগরি কৃৎকৌশল কোনো একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে সীমায়িত হয়ে থাকেনি। বিশ্ব বাণিজ্যের অবাধ গতি এই বিষয়টিকে আরও সহজ করে তুলেছে। 5. মুক্ত বাজার অর্থনীতির প্রতিষ্ঠা। বিশ্বায়নের একটি প্রধান বৈশিষ্ট্য হল মুক্ত বাজার অর্থনীতি। বিশ্বায়ন সারা বিশ্বের বাজারকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে চায়। বিশ্বায়ন মনে করে যে বাণিজ্য ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ সম্পূর্ণরূপে অবাঞ্ছিত। 6. রাষ্ট্রের সাবেকি সার্বভৌমত্বের পরিবর্তন। রাষ্ট্রের সাবেকি সার্বভৌম ক্ষমতার পরিবর্তনকে বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য বলে মনে করা হয়। বাহ্যিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের যে অসীম বা চরম ক্ষমতা রয়েছে, সাবেকি সার্বভৌমিকতায় মনে করা হয় বিশ্বায়ন তাকে অস্বীকার করে। বিশ্বায়নের যুগে বাহ্যিক ক্ষেত্রে কোনো রাষ্ট্রই অসীম ক্ষমতার অধিকারী নয়। পারস্পরিক নির্ভরশীলতার আধুনিক বিশ্বে নয়া বিশ্ব ব্যবস্থার সদস্য হিসেবে ছোট বড় সব রাষ্ট্রকেই বিশ্ব বাণিজ্য সংস্থার WTOর মতো গুরুত্বপূর্ণ সংস্থার নীতি নির্দেশ মেনে চলতে হয়। এই বাধ্যবাধকতা বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য। 7. তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি। বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হল তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি। বিশ্বায়নের যুগে ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে জাতিরাষ্ট্রের নিয়মকানুন কোনো অন্তরায় সৃষ্টি করতে পারে না। অনেকে মনে করেন তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটিয়ে ইন্টারনেট বিপ্লবের মাধ্যমে জাতিরাষ্ট্রের সীমারেখাকে নিশ্চিহ্ন করে বিশ্বায়ন এক জাতি এক বিশ্বের এক নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। 4. বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল আলোচনা করো। বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল। বিশ্বায়ন কোনো নতুন ধারণা নয়। বিশ্বায়ন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া যা বহু পূর্বেও আন্তর্জাতিক ক্ষেত্রে বজায় ছিল। বিশ্বায়ন প্রক্রিয়াকে নতুনভাবে প্রয়োগের কাজ গত শতাব্দীতে, বিশেষত 1990-এর পর শুরু হয়। রোল্যান্ড, রয়কার, লয়জাফলাকা দন্তানয়ডায়, রবার্টসন, বয়াকার টয়লেব দন্তাসদন্তান্ন এর মতে বিশ্বায়ন এক নয়া বিশ্ব ব্যবস্থা নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রসারের ধারণার সঙ্গে জড়িত। পুঁজির অবাধ চলাচল, মুক্তবাজার অর্থনীতি, উদারীকরণ ও বেসরকারীকরণ প্রভৃতি ধারণার সঙ্গে বিশ্বায়ন ঘনিষ্ঠভাবে সংযুক্ত। বিশ্বায়নের ফলাফলকে মূলত যে সমস্ত দিক থেকে আলোচনা করা যেতে পারে সেগুলি হল: 1. অর্থনৈতিক ফলাফল। বিশ্বায়ন প্রক্রিয়ার মূল ভিত্তি হল তার অর্থনৈতিক প্রকৃতি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF, বিশ্বব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এবং গ্যাট জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, GENERAL এগ্রিমেন্ট, AGREEMENT এগ্রিমেন্ট অন ট্রেড, TRADE অ্যান্ড TARIFF চুক্তির পরবর্তী পর্যায়ে গঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা WTO অর্থনৈতিক বিশ্বায়নের প্রক্রিয়াকে বাস্তবায়িত করে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান দিকগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্যের দ্রুত প্রসার, লগ্নি পুঁজির অবাধ আদান প্রদান, বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে অভিগমন ও নির্গমন, এক দেশ থেকে অন্য দেশে অর্থ ও অন্যান্য বিনিময় মাধ্যমের সঞ্চালন, বহুজাতিক বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্য ও বিনিয়োগ,
বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান, আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ও তথ্য মাধ্যমের বিস্তার প্রভৃতি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ মোগেন্স ময়কার গয়কা দন্তান দন্তস্ব বুক বয়স্যু খ হানসেন হয়কা দন্তান দন্তস্ব হয়কা দন্তান। মোগেন্স বুক হানসেন তার দ্য ড বয়লয় হস্যই হস্য টয় হস্যইও এগ্রিমেন্টস অন এগ্রিকালচার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ডেভেলপিং কান্ট্রিজ ব্র্যাকেটে দ্য WTO agreements on agriculture and its impact on developing countries। শীর্ষক রচনার বিশ্বায়নের আর্থিক দিকটি পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, ইনভার্টেড কমা শুরু, বিশ্ব বাণিজ্য সংস্থা নির্দেশিত উদার অর্থনীতির পথে চলতে গিয়ে ধনী বিশ্ব আরও ধনী হচ্ছে, তাদের পার্থিব সুখের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে দরিদ্র বিশ্ব দরিদ্রতর হচ্ছে। উন্নয়নশীল বিশ্ব উন্নত বিশ্বের প্রয়োজনে তাদের কাঁচামাল যোগান দেবার এবং উন্নত বিশ্বের অপ্রয়োজনীয় উদ্বৃত্ত সামগ্রী ফেলার কলোনিতে পরিণত হচ্ছে। ইনভার্টেড কমা ক্লোজ। পেজ 51। 2. রাজনৈতিক ফলাফল। রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতিরাষ্ট্রের ব্র্যাকেটে নেশন স্টেট NATION-STATE সংকট সৃষ্টি করেছে বলে অনেকে মনে করেন। জাতিরাষ্ট্রগুলির সাবেকি চূড়ান্ত রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণা বিশ্বায়নের যুগে বহুলাংশে অচল হয়ে পড়ছে। বিশ্বায়ন জাতিরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রকে একটি বাজারকেন্দ্রিক সংগঠনে পরিণত করেছে। অবশ্য জাতিরাষ্ট্রের সম্পূর্ণ বিলোপ সাধন বা বিশ্বরাষ্ট্র প্রতিষ্ঠার কোনো কর্মকাণ্ড বিশ্বায়নে দেখা যায় না। অধ্যাপক হলটন দন্তন্য তার গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য নেশন স্টেট ব্র্যাকেটে গ্লোবালাইজেশন GLOBALISATION অ্যান্ড দ্য নেশন স্টেট NATION-STATE শীর্ষক রচনায় জাতিরাষ্ট্রের ওপর বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, জাতিরাষ্ট্রগুলি যে পৃথিবীতে বাস করে তার পরিবর্তন ঘটে চলেছে। বিশ্বায়ন হলো এই পরিবর্তনের একটি প্রধান উৎস। বিশ্বায়নের বিভিন্ন দিক জাতিরাষ্ট্রগুলির ভূমিকা ও পারস্পরিক সম্পর্কের পরিবর্তন সাধন করছে। এই ধরনের পরিবর্তন নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের চিরাচরিত ধারণার অবসান ঘটাতে পারে। জোসেফ এস নাই জয়কার তালবা শয়কার ফ এস এ দন্তাস্ব নাই দন্তানয়কার হস্যই এবং জন ডি জোনাহিউ জয়কা দন্তানয়কার হয় হস্যই হস্যৌ তাদের গভর্নেন্স অ্যাজ আ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড ব্র্যাকেটে GOVERNANCE অ্যাজ আ GLOBALISING গ্লোবালাইজিং ওয়ার্ল্ড WORLD শীর্ষক এক সম্পাদিত গ্রন্থের ভূমিকায় লিখেছেন, বিশ্বায়নের যুগে মূলধনের সচলতা ব্র্যাকেটে মোবিলিটি অফ ক্যাপিটাল, এক দেশ থেকে অন্য দেশে দক্ষ শ্রমিকের নির্গমন, তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থ ও শেয়ার হস্তান্তর ইত্যাদি বিষয়গুলি সরকারের কর আরোপ করবার চিরাচরিত ক্ষমতাকে ব্যাহত করেছে। 3. সাংস্কৃতিক ফলাফল। সাংস্কৃতিক দিক থেকে বিশ্বায়নের প্রধান লক্ষ্য হল সারা বিশ্বে এক সমজাতীয় সংস্কৃতি ব্র্যাকেটে হোমোজেনিয়াস কালচার গড়ে তোলা। HOMOGENEOUS কালচার CULTURE। সাংস্কৃতিক বিশ্বায়ন ইন্টারনেট সহ অত্যাধুনিক গণমাধ্যমের সহায়তায় এক পণ্যমুগ্ধ ভোগবাদী সংস্কৃতির প্রচার শুরু করেছে। এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হতে বসেছে। বিশ্বায়ন বহুমুখী সাংস্কৃতিক ঐতিহ্যসমূহকে এক ছাঁচে ঢেলে যে সমজাতীয় সংস্কৃতি গড়ে তুলতে চায় তাকে অনেকে মার্কিনি ম্যাকডোনাল্ড সংস্কৃতি বলে আখ্যা দিয়েছেন। এভাবে সাংস্কৃতিক বিশ্বায়ন তৃতীয় বিশ্বের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকে এক সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে। KM পানিকক্কর পয়াকাদন্তনহাসে কয়কর বিশ্বায়ন সংস্কৃতি ও পণ্যায়ন সংক্রান্ত তার এক প্রবন্ধে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, সাংস্কৃতিক ক্ষেত্রে বহুজাতিক সংগঠনগুলি বিশেষভাবে সক্রিয়। আজ তৃতীয় বিশ্বের দেশগুলিতে যে সাংস্কৃতিক আক্রমণ চলছে
সেটি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার এক প্রচেষ্টা। অবশ্য সাংস্কৃতিক বিশ্বায়ন বিশ্বের জাতিরাষ্ট্রগুলির মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে এবং স্বল্প ব্যয়ে উন্নত সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সাহায্য করেছে বলেও অনেকে মনে করেন। 5. বর্তমান যুগে বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করো। বিশ্বায়নের প্রভাবসমূহ। বিশ্বায়ন গ্লোবালাইজেশন একটি আন্তর্জাতিক প্রক্রিয়া। জোসেফ স্টিগলিৎস এর মতে বিশ্বায়ন বলতে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশ ও জনগণের মধ্যে এক নিবিড় সংযোগ সাধনের প্রক্রিয়াকে বোঝায়। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের প্রভাব পর্যালোচনায় উল্লেখযোগ্য বিষয়গুলি হল: 1. উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে বৈষম্য বৃদ্ধি। বিশ্বায়নের ফলে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে বৈষম্য প্রকট হয়ে উঠেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক গৃহীত বৈষম্যমূলক নীতির ফলে তৃতীয় বিশ্বের দেশগুলি উন্নত দেশগুলির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এডওয়ার্ড এস হারম্যানের হারমানের মতে বিশ্বের সবচেয়ে ধনী ও দরিদ্র দেশের মধ্যে বসবাসকারী মানুষের আয়ের ফারাক 1960 সালে 30:1 থেকে বেড়ে 1995 সালে 82:1 দাঁড়িয়েছে। 2. বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পদ অধিকারের (TRIPS) প্রয়োগ। বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্যিক বিশ্বায়নের নীতিকে কার্যকরী করার জন্য বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পদ অধিকারের যে চুক্তি বলবৎ করেছে, তার ফলে উন্নয়নশীল দেশগুলি এই অধিকার অনুযায়ী পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, ব্যবসায়িক গোপনীয়তার সুরক্ষা প্রভৃতি বিষয় কতটা নিজেদের এখতিয়ারে সুরক্ষিত রাখতে পারবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাছাড়া এসব ক্ষেত্রে উন্নত দেশগুলির সঙ্গে প্রতিযোগিতাতে তারা টিকে থাকতে পারছে না। 3. বহুজাতিক সংস্থার আধিপত্য বিস্তার। বিশ্বায়নের ফলে বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থা (ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজার্স অর TRIMS) গৃহীত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে বহুজাতিক সংস্থা বা কর্পোরেট বিশ্বের আধিপত্য বিস্তৃত হয়েছে। সারা বিশ্ব জুড়ে বৃহৎ বহুজাতিক সংস্থাগুলি উন্নয়নশীল দেশগুলির ক্ষুদ্র সংস্থাগুলিকে অধিগ্রহণ বা সংযুক্তির মাধ্যমে দখল করে নিয়ে তাদের উপর আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে। কোনো কোনো বহুজাতিক সংস্থার বার্ষিক আয় একটি রাষ্ট্রের জাতীয় আয়কে ছাড়িয়ে গেছে। যেমন মার্কিনী বহুজাতিক সংস্থা জেনারেল মোটরসের বার্ষিক আয় নরওয়ের জাতীয় আয়কে অতিক্রম করেছে। আবার মার্কিনী তেল সংস্থা এক্সেন বার্ষিক আয় ভেনিজুয়েলার জাতীয় আয়ের চেয়ে অনেক বেশি। 4. নয়া ঔপনিবেশিক অর্থনীতির এবং উত্তর ও দক্ষিণ সংঘাত। বিশ্বায়নের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থা উন্নত ও ধনী দেশগুলির কুক্ষিগত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে নয়া ঔপনিবেশিক অর্থনীতি এবং উত্তর দক্ষিণ মধ্যে সংঘাতের উদ্ভব ঘটেছে। উন্নত দেশগুলি উন্নয়নশীল বিশ্বের বাণিজ্যিক সম্প্রসারণে সম্পূর্ণ নেতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উন্নত দেশগুলির কর্তৃত্বাধীন বিশ্ব বাণিজ্য সংস্থা যেভাবে উন্নয়নশীল দেশগুলির উপর শ্রম খরচ (লেবার কস্ট) সংক্রান্ত বিধান, অভিন্ন শ্রমিক স্বার্থ সম্পর্কিত নীতি গ্রহণ, কৃষিক্ষেত্রে ভর্তুকি কমানো প্রভৃতি বিষয়ে চাপ সৃষ্টি করে চলেছে, তার ফলে উত্তর (উন্নত) বনাম দক্ষিণ (উন্নয়নশীল) সংঘাত তীব্রতর হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ মোগেন্স বুক হানসেনের মতে বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশিত উদার অর্থনৈতিক পথে চলতে গিয়ে ধনী বিশ্ব আরও ধনী হচ্ছে, অন্যদিকে দরিদ্র বিশ্ব দরিদ্রতর হচ্ছে। 5. সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশে উন্নয়নশীল দেশগুলি যে কাঠামোগত পুনর্বিন্যাস (স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টে) হাত দিয়েছে, তার ফলে ব্যাপকভাবে কর্মী সংকোচন, ছাঁটাই, লে-অফ, লকআউট, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বিলগ্নীকরণ, জাতীয় ব্যয়ের সংকোচন ইত্যাদি পন্থা অনুসৃত হচ্ছে।
কাঠামোগত এই পুনর্বিন্যাসের ফলে বেকারত্ব, দারিদ্র্য প্রভৃতি বৃদ্ধি পেয়েছে। আর্থিক ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। পেজ 52। 6. সাংস্কৃতিক ঐতিহ্যের সংকট। বিশ্বায়নের ফলে সারা বিশ্বজুড়ে সাংস্কৃতিক সমতা তৈরির চেষ্টা চলেছে। ইন্টারনেট সহ অত্যাধুনিক গণমাধ্যমের সহায়তায় এক পণ্যমুগ্ধ ভোগবাদী সংস্কৃতির নিরন্তর প্রচারের ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হতে বসেছে। বিশ্বায়ন বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যসমূহকে এক ছাঁচে ঢেলে এক ধরনের সাংস্কৃতিক সমতা চাপিয়ে দিতে চায়। অনেকে একে মার্কেনি, ম্যাকডোনাল্ড, ময়াকার কয়রে ফস্যই দন্তান্নহাস্যই, ময়জাফলাকার ক ডয়কার দন্তান্নয়াকার লয়ডয়, মার্কেনি ম্যাকডোনাল্ড সংস্কৃতি আখ্যা দিয়েছে। এর ফলে তৃতীয় বিশ্বের বহুমুখী সাংস্কৃতিক ঐতিহ্য এক সংকটের সম্মুখীন হয়েছে। 7. জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বের সংকট। বিশ্বায়নের প্রভাবে জাতিরাষ্ট্রের নেশন স্টেট সংকট সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। রাষ্ট্রের সার্বভৌমত্ব তার নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ও নাগরিকবৃন্দের ওপর চূড়ান্তভাবে প্রযোজ্য হয়। বিশ্বায়ন জাতিরাষ্ট্রের এই ভূখণ্ডকেন্দ্রিক সর্বব্যাপী ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রকে একটি বাজার কেন্দ্রিক সংগঠনে পরিণত করেছে। এর ফলে সার্বভৌমত্বের ধারণার বদল ঘটেছে। 8. পরিবেশ দূষণ। বিশ্বায়নের ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার তৃতীয় বিশ্বের দেশগুলিতে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বহুজাতিক সংস্থাগুলি এই সমস্ত এলাকায় যেসব শিল্প গড়ে তুলছে সেগুলির কারণে যথেচ্ছভাবে পরিবেশ দূষিত হচ্ছে। বস্তুত তৃতীয় বিশ্বের দেশগুলিতে পরিবেশের ব্যাপারে উন্নত বিশ্বের মতো কোনো কঠোর আইন এখানে না থাকায় বহুজাতিক সংস্থাগুলি খুব সহজেই এখানে পরিবেশ দূষণকারী শিল্প গড়ে তুলতে পারছে। তাছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্য নীতির সুযোগে উন্নত দেশগুলির উৎপাদন কেন্দ্রের বর্জ্য পদার্থ উন্নয়নশীল দেশে পরিত্যক্ত হবার ফলে সেখানকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। উপসংহার। একবিংশ শতাব্দীতে বিশ্বায়ন এক অবশ্যম্ভাবী আন্তর্জাতিক প্রক্রিয়া। সাম্প্রতিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বায়ন সমগ্র বিশ্বকে এক ভুবন গ্রামে গ্লোবাল ভিলেজে রূপান্তরিত করেছে। এর ফলে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক আরও নিবিড়ভাবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষত বহির্বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বায়নের মুক্ত বাণিজ্য নীতি ফ্রি ট্রেড পলিসি উন্নয়নশীল দেশগুলির কাছে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। বিদেশি পুঁজিলগ্নি, বিদেশি বিনিয়োগ, তথ্য প্রযুক্তির অবাধ আদান প্রদান, রপ্তানি বাণিজ্যের উদারীকরণ ইত্যাদি বিষয়কে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে বিশ্ব বাণিজ্যকে আরও সমৃদ্ধ করার সুযোগ এনে দিয়েছে বিশ্বায়ন। অবশ্য এই পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলির নিজেদের স্বার্থ রক্ষায় বিশ্বায়নকে কাজে লাগানোর ব্যাপারে আরও ঐক্যবদ্ধ তৎপরতার পরিচয় দেওয়া দরকার।